তো আসলে এখন পর্যন্ত কোনো কিছুর ব্যাপারে হয় নাই। জাতীয় ঐক্যমত্য কমিশন বানিয়েছি আমরা। সেই কমিশনে বিভিন্ন দল যাচ্ছে, কথা বলছে, সংস্কার প্রস্তাব দিচ্ছে এবং বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবগুলো সম্পর্কে তাদের মতামত দিচ্ছে এবং বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবের বেশিরভাগই বিভিন্ন দল মানছে। যেগুলো নিয়ে তেমন কোনো বিতর্ক নাই। কিন্তু যেগুলোর সাথে একমত হচ্ছে না, ওগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে অনেকগুলো আছে যেগুলো আসলে এই মুহূর্তে তো নাই। নির্বাচিত সংসদও বাস্তবায়ন করতে পারবে কিনা সে ব্যাপারে ঐক্যমত হবে কিনা এটি নিয়ে সন্দেহ আছে। এখন ঐক্যমতের কথা আমরা বলি, কিন্তু আপনি গত ৯ মাসে বলেন যে কোন বিষয়টা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হয়েছে। সংস্কার প্রস্তাব নিয়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। বিচার প্রক্রিয়া চলছে হতাশাজনক। যারা অভ্যুত্থানে নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের ব্যাপারে সরকারের যে ভূমিকা, নিহতদের পরিবারের জন্য, আহতদের চিকিৎসার জন্য, সেটার মধ্যে অনেক ব্যর্থতার চিত্র আমরা সেভাবে দেখি। সব কিছু মিলে যদি আপনি বলেন যে ৯.৫ মাসে কোন কাজটা সবাই মিলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একমত হয়ে আমরা করতে পেরেছি, পারি নাই। চেষ্টা চলছে, এমনকি উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও না, বা এই উপদেষ্টা পরিষদে যারা আছেন, পরে যারা যুক্ত হয়েছেন, শুরুতে যারা ছিলেন, পরে যারা যুক্ত হয়েছেন, এবং বিভিন্ন কমিশনে যারা দায়িত্বে আছেন, কমিশনে যারা সদস্য আছেন, এগুলো কোনো ব্যাপারে কিন্তু ঐক্যমত নাই। মানে সরকার করেছে, তাদের মতো করে করেছে, অনেক বিরোধ আছে, আপনার আপত্তি আছে। কিন্তু ইসি তারাই গঠন করেছে, আবার তারা এটা পুনর্গঠন চাচ্ছে। এত হাস্যকর কি? এই সরকারই ইসি গঠন করেছে আগের আইনে, যেটি নিয়ে তারা সমালোচনা করছিল, সেই কমিশন দায়িত্ব পালন করছে এবং এই কমিশনের অধীনে কোনো নির্বাচন এখনো হয় নাই। আপনি কি বলতে পারেন যে এই কমিশন ভালো না? একটা নির্বাচন হতো, আমরা উদাহরণ দেখতাম যে এই ইলেকশন কমিশনের অধীনে ভালো নির্বাচন হয় নাই, তো আমরা এই কমিশন চাই না, ওইরকম দাবি তোলা যেত। যারা পরীক্ষাই দেয় না, আপনি তাকে ফেল করাবেন কি করে? কেন তাহলে তার বিরুদ্ধে আন্দোলন, তাকে পুনর্গঠন বাতিল, এবং তাদেরকে বিএনপির অফিস বলছেন, বিএনপির আপনার কি মুখপাত্র বলছেন? কারণ এই কমিশন বলছে যে আমরা ডিসেম্বরের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এই কথাটা তাদের পছন্দ না, কারণ ডিসেম্বরের জন্য নির্বাচন কারা চাইছে? বিএনপি সহ বেশ কিছু দল চাইছে। সো ওনারা ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন ওনারা প্রস্তুতি নিয়ে রাখলে তো সমস্যা নাই, আপনি জুনে বলেন বা তার চেয়ে পরে বলেন, তার প্রস্তুতি তো থাকতে পারে। যদি হঠাৎ করে সবাই সিদ্ধান্ত নেয়, সরকার বলে, রাজনৈতিক দলগুলো বলে হ্যাঁ আমরা ডিসেম্বর নির্বাচন করব, তখন তো কমিশনকে আমরা দোষ দিব, তারা কেন প্রস্তুতি নিয়ে রাখে না? এই জন্য তার প্রস্তুতি নিয়ে রেখেছে। তো ডিসেম্বরের জন্য প্রস্তুতি রেখেছে, বিএনপি ডিসেম্বরে চায়, সো এরা বিএনপির পক্ষের। একটা বলে দিলাম, এদের বিরুদ্ধে আন্দোলন আসলে কি? ইশরাকের ঘটনায় যে আন্দোলনটি চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক নেতাকে হত্যা করা নিয়ে যে আন্দোলনটি চলছে, এই দুটি আন্দোলন কিন্তু টানা চলছে। আর বাকি আন্দোলন এক এক দিন এক এক সময় এক এক রকম এক এক জায়গায় আমরা দেখি। এই দুটি আন্দোলনকে আমরা দুটি বিষয়ের সাথে যদি যুক্ত করি, জগন্নাথও একটা শুরু করেছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেটা থেমে গেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ইশরাকের আন্দোলনটা একটা পারপাস আছে, একটা ডিমান্ড আছে, লক্ষ্য আছে, কিন্তু সামগ্রিকভাবে দেখলে এটা একটা রাজনৈতিক আন্দোলন, এবং এই রাজনৈতিক আন্দোলনটা সরকারের বিরুদ্ধে। নির্দিষ্টভাবে একজন উপদেষ্টার বিরুদ্ধে এখন দুজন উপদেষ্টা পদত্যাগ তারা চাইছে। ছাত্রদলের যে আন্দোলনটি আপনার শাহরিয়ার আলম সৌম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে, সেখানে প্রক্টর উপাচার্যের পদত্যাগ চাওয়া হচ্ছে, প্রকৃত অপরাধীদেরকে ধরার কথা বলা হচ্ছে, এবং এই হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত অনেক রকমের ইঙ্গিত টিঙ্গিত তারা দেওয়া হচ্ছে। এটা একটা রাজনৈতিক আন্দোলন। ফলে এই দুটি আন্দোলন কিন্তু এক রকমের রাজনৈতিক চেহারা আছে, এবং এটা সরকারের উপর এক ধরনের চাপ তৈরি করছে। এখন এই আন্দোলন দুটির নানান সমালোচনা হচ্ছে, এই রাস্তাঘাট বন্ধ হচ্ছে, জনদুর্ভোগ হচ্ছে। হ্যাঁ, আন্দোলনের জনদুর্ভোগ হবে, বাংলাদেশে এটা সবসময় হয়েছে। এখন তাহলে এই আন্দোলন দুটো চালিয়ে যাওয়ার পরিস্থিতি কেন তৈরি হলো? এই ইশরাকের ঘটনা তো হতোই না এই আন্দোলন যদি ট্রাইব্যুনালের রায় অনুযায়ী, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যদি শপথ করানো হতো। তার মানে সরকার এখানে বাধা দিয়ে এটাকে প্রলম্বিত করেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনটাকে আমি বলবো যে কে প্রকৃত হত্যাকারী, যে কজনকে ধরে নিয়ে আসা হয়েছে তারা মাদক সেবী দেখানো হচ্ছে, এরাই আসলে অপরাধী, এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু প্রমাণিত না। আমরা ধরে নিচ্ছি যারা আন্দোলন করছেন তাদের একটা ধারণা বা বিশ্বাস আছে কি কারণে কারা তাকে মেরে হত্যা করে থাকতে পারে, তাদেরকে লক্ষ্য করে তারা বলছেন প্রকৃত অপরাধী ধরার জন্য। এই দুটি আন্দোলন শুধুই দুটি বিষয়ভিত্তিক আন্দোলন না, কোটা বিরোধী আন্দোলন থেকে কিন্তু ফ্যাসিবাদী সরকারের পতন হয়ে গেছে। ফলে এই আন্দোলনগুলোকে তারা সহজভাবে নেবে না, সরকার বা সরকার সমর্থিত দলগুলো, এটাই স্বাভাবিক।
তারা তখন পাল্টা হিসেবে নির্বাচন কমিশন বিরোধী আন্দোলন শুরু করলো, বা অন্য আরও অনেক কথা বলছে। তবে মাঠে ঘাটে আন্দোলনের চেয়ে যেটা রাকিব বলছিলেন যে ফেসবুকের আন্দোলন, ফেসবুক কেন্দ্রিক যত রকমের তৎপরতা, স্ট্যাটাস, প্রতিক্রিয়া, ক্রিয়া, সিদ্ধান্ত যা কিছু আমরা দেখি, আমরা তো একজন উপদেষ্টাকে জানি যে ওনার কথা আমরা হয়তো 6 মাসে 9 মাসে একদিন শুনি নাই, কিন্তু ওনার অনেক বড় বড় স্ট্যাটাস আমরা ফেসবুকে দেখি, যে স্ট্যাটাসের বড় ধরনের প্রভাব পড়ে আমাদের রাজনীতিতে, প্রশাসনে, সরকারে, বিরোধী দলের সব ক্ষেত্রে। তো ফলে এই অবস্থাটা তৈরি করার পেছনে আগে যে কথা বলছিলাম, লক্ষ্য একটাই যে নির্বাচনটাকে অনিশ্চিত করা, পিছিয়ে দেওয়া, এবং এমন সব বিষয় নিয়ে আসা, এমন সব পরিস্থিতি তৈরি করা, এমন সব সংকট তৈরি করা যখন মানুষ ওইটা নিয়েই ব্যস্ত থাকবে, সবাই ওটা নিয়েই কথা বলবে, নির্বাচনটাকে তখন গুরুত্ব দেবে না। করিডোরের ব্যাপারে একটা কথা বলে শেষ করি। করিডোর নিয়ে স্পষ্টভাবে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছিলেন, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, তবে কিছু শর্ত দিয়েছি, শর্তগুলো পূরণ হলে আমরা সিদ্ধান্ত নেব। ওটার বিপরীতে উনি কোনো বয়ান দেন নাই। এটা নিয়ে প্রথমে প্রেস সেক্রেটারি বলল যেগুলো বাজে কথা, হ্যান ত্যান, আবার প্রেস সেক্রেটারির বক্তব্যের মধ্যে ছিল হ্যাঁ আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তারপরে যিনি আমাদের নিরাপত্তা উপদেষ্টা, তিনি যা বলেছেন সবশেষ সংবাদ সম্মেলনে যা বলেছেন, তাতে করে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বা প্রেস সচিবের বক্তব্যকে তিনি একরকমের গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এবং তিনি এখানে কিছু চাতুর্যপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। করিডোর নিয়ে কারোর সাথে আলোচনা হয় নাই, এটা করিডোর না, এটা প্যাসেজ না, এটা জাতিসংঘ বলেছে চ্যানেল, এখান দিয়ে এই হবে এই হবে। কিন্তু আপনি বলছেন যে আমি ভাত খাই নাই, আমি চাল সিদ্ধ করে খেয়েছি। আপনি বলছেন আমি ভাত খাই নাই, তো আমি চাল সিদ্ধ করে খেয়েছি। তো কথা তো একটাই। তো আপনি যেই নামে যেভাবেই বলেন না কেন, যেই বর্ণনাই দেন না কেন, আপনি এরকম একটা উদ্যোগের সাথে আছেন, এবং নানান চাপে তাপে সকল রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ যারা আছেন, যারা জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে সব বিষয়ে কাজ করেন, তারা প্রত্যেকে এটাই বিরোধিতা করেছে। এমনকি সরকারের প্রিয় দল, অঘোষিত সরকারি দল এনসিপিও এটার বিরোধিতা করেছে। এবং সবশেষ আমরা সেনাবাহিনীর অবস্থান জানলাম। এই চাপে পড়ে, এই গ্যারাকলে পড়ে এখন যেই ঘটনাগুলো আমরা দেখছি, প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকে বলেছেন যে তোমরা সংযত হও। তো অসংযত কে বানালো তাদেরকে? এই প্রশ্ন যদি করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আপনি তাদেরকে অসংযত বানিয়েছেন এতদিন ধরে, লাই দিয়ে মাথায় তুলে, তখন তাদেরকে সংযত হতে বলছেন এই বাস্তবতা তৈরি করে। সব মিলে খুবই সংকটময় একটা সময়ের মধ্যে আমরা আছি। কি হবে আমাদের এখন অপেক্ষা।